রানার্স আপে আর সন্তুষ্ট থাকা চলবে না, খেলা হবে শুধুই চ্যাম্পিয়ন ট্রফির জন্য। সেই মিশনেই আজ ডারউইনে নামছে বাংলাদেশ এ দল। টপ এন্ড টি-20 সিরিজের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। টপ এন্ড টি-20 সিরিজে গেল আসরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। সোহান তাই আগেই জানিয়েছেন এবারের লক্ষ্য শিরোপা জয়। বাংলাদেশের প্রস্তুতিও হয়েছে দারুণ। ডারউইনে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে সোহানের দল স্থানীয় ক্লাব DIXI এর বিপক্ষে জয় পেয়েছে 37 রানে। বুধবার উন্মোচন করা হয়েছে আসরের ট্রফি। সমুদ্র পাড়ে 11 জন অধিনায়ককে নিয়ে হয়েছে এই ফটো সেশন। টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল খেলবে 6টি করে ম্যাচ। আসরটির ফাইনাল মাঠে গড়াবে এ মাসের 23 তারিখ। বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই। এই দলের বর্তমান অবস্থান, এই দলে যারা রয়েছেন নিশ্চয়ই তারা বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের অন্যতম শক্তিশালী অংশ, এবং তাদের পারফরমেন্স কতটা প্রত্যাশিত, কতটা ভালোভাবে তারা পজিশন রয়েছেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। সিকান্দার আলী, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। আজকে বাংলাদেশ এই দল নামছে। এ দল বললে আসলে আমরা একটু জুনিয়রদের টিম বুঝি, একটু কম বয়স, যাদের হয়তোবা আন্ডার 19 থেকে কোনো একটা প্রসেসের ভেতর দিয়ে তারা এই দলটাতে প্রবেশ করেছে, পরবর্তীতে গিয়ে যারা জাতীয় দলে খেলবেন। এই প্রসেসটাতে সাধারণত দেখা যায় অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে এ দলটা আসলে দেখছি আমরা এমন একটা দল যারা কিনা একটা সময় জাতীয় দলে খেলেছেন কিন্তু এখন আর সুযোগ পাচ্ছেন না। বিষয়টা কি অন্যদের তুলনায় উল্টো কিনা? নর্মালি বাংলাদেশ আপনার যেটা করে থাকে বিসিবি, আপনার যারা উঠতি বয়সের ক্রিকেটার, যারা এইচপি পার হয়ে এসছেন, তাদেরকে নিয়ে ম্যাক্সিমাম টাইম খেলে, এবং কিছু সময় যদি অন্য টিমগুলো বিজি থাকে বা খেলা থাকে সেই ক্ষেত্রে আপনার বিকল্প প্লেয়ারদের দু একটা সিনিয়র ক্রিকেটার নেওয়া হয়। কিন্তু বাংলাদেশ এইবার যে টিমটা বানিয়েছে সেটা কিন্তু আপনি যদি দেখেন তাহলে পুনর্বাসন কেন্দ্র বলতে পারেন আপনি। আমার কাছে মনে হয়েছে সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। এখন নুরুল হাসান সোহান সম্প্রতি খেলে আসলেন আপনার গ্লোবাল টি-20। তিনি এখন যেহেতু পাইপলাইনে রয়েছেন, পাইপলাইন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ন্যাশনাল টিমে তিনি ফিরবেন বা তার জায়গা কিন্তু অলরেডি প্রস্তুত হয়েই আছে, যদিও তাকে নেওয়া হয়নি যে কোনো কারণে। তো সেই কারণে তাকে এই টুর্নামেন্টে খেলতে দেওয়া, ওখানে যদি পারফর্ম করেন তাহলে একটা তার মিডল অর্ডার ব্যাটার হিসেবে তার একটা প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হবে। তার সঙ্গে যদি অন্যদের কথা চিন্তা করেন, আপনি যদি রাব্বির কথা চিন্তা করেন, রাব্বি কিন্তু ন্যাশনাল টিম থেকে অনেক প্রকার এক প্রকার নাই বললেই চলে। নেই কেন নেই, সেটা হচ্ছে যে অনেক দিন ধরে তিনি কিন্তু খেলছেন না ঠিক মতো জাতীয় দলের আশপাশে। তিনি ডোমেস্টিক খেলছেন, ডোমেস্টিক খেলে কিন্তু খুব ভালো করতে পারছেন না করতে পারার ফলে তার কিন্তু জাতীয় দলে ফেরার মতো অবস্থা নেই। অন্য আরও আফিফ হোসেন, তারও কিন্তু পারফরমেন্স নেই। যখন আপনি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করবেন না, আন্তর্জাতিক অনেকগুলো টি-20 খেলে জাতীয় দল থেকে বাদ পড়বেন, তখন আপনাকে আবার ছুঁড়েও ফেলতে পারছে না। সেই জায়গা থেকে এই দলে অস্ট্রেলিয়াতে পাঠানো, এই দলটারকে দিয়ে আপনি খুব বেশি লাভবান হবেন বলে আমার কাছে মনে হয় না। কয়েকজন উদীয়মান ক্রিকেটারকে নিয়েছেন, তাদের জন্য এটা একটা ভালো মিশন, কারণ তারা ওখানে যদি খেলার সুযোগ পায় তাহলে কন্ডিশন সম্পর্কে একটা ধারণা পাবে। বিকজ অফ আপনি এখানে কিন্তু এই দলের যেসব ক্রিকেটার রয়েছেন তারা ওইসব কন্ডিশনে খেলার সুযোগ পায় না। কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ দল যে দলটা নিয়ে গিয়েছে, আপনি বলছিলেন যে পুনর্বাসন কেন্দ্র মনে হচ্ছে হয়তোবা দেখে। বাংলাদেশ সামনে বেশ কিছু ইম্পর্টেন্ট টি-20 মিশন রয়েছে। আমরা এশিয়া কাপের কথা বলি বা এ ধরনের বিষয়গুলো রয়েছে। পরবর্তীতে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়েও নিশ্চয়ই বাংলাদেশ চিন্তা করছে। এ দলের এই পারফরমেন্স, এটা যেহেতু টি-20 ফরম্যাটের, এই পারফরমেন্স আসলে ওই দলগুলো গঠনে কতটা ভূমিকা রাখতে পারে? আমার কাছে মনে হয় না খুব একটা ভূমিকা রাখবে, কারণ আপনার টি-20 দল কিন্তু অলরেডি সেটেল। তো সেই সেটেলদের মধ্যে এখন যদি নাইম শেখের কথা আপনি চিন্তা করেন, তিনি যদি পারফর্ম না করেন তাহলে কিন্তু আপনার এই দলে ন্যাশনাল টিমে থাকার মতো অবস্থায় নেই। এখানে আপনার লিটন কুমার দাস যেহেতু তিনি খেলে, নাজমুল হোসেন শান্ত যদি পারফর্ম করতে পারে কোনো একটা প্রস্তুতি ম্যাচ বলেন বা এখানে জাতীয় দলে যদি ফিরেন টি-20 দলে, তাহলে কিন্তু তার অন্যদের জন্য জায়গা ব্লক হয়ে যাবে। নাইম শেখের তখন জায়গা থাকবে না। সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন এখান থেকে খুব বেশি হলে 1-2 জনের একটা সুযোগ রয়েছে, বাকিদের খুব একটা সুযোগ নেই। কারণ এই যে টি-20 দল, বর্তমান যে দলটা রয়েছে জাতীয় দল, বেশ কম্প্যাক্ট একটা দল, যদিও মিডল অর্ডারে কি একটা ল্যাকিংস রয়েছে কিনা। আপনি নাজমুল হোসেন শান্তর কথাও বললেন, তার আসলে টি-20 পারফরমেন্স খুব বেশি আপ টু দ্য মার্ক এখন পর্যন্ত মনে হয়নি। এমনকি বিপিএলেও তিনি কিন্তু ড্রপ হয়েছেন দল থেকে। আনফরচুনেটলি
আনফর্চুনেটলি তিনি যে দলে খেলেছেন সেই দলে সব তারকা ক্রিকেটার থাকাতে আপনি কিন্তু ওখানে সুযোগ পাননি। উনি ওই সময়টা একটু অফ ফর্মে ছিলেন, যে কারণে ফরচুন বরিশালে খেলে তিনি ম্যাক্সিমাম সময় বেঞ্চে কাটিয়ে গিয়েছেন, যে কারণে তার কিন্তু জাতীয় দল থেকে ছিটকে যেতে হয়েছে। আমি মনে করি যে এইরকম প্লেয়ারদের যদিও তার হাতে থাকে না, যেহেতু এখানে প্লেয়ার ড্রাফট থাকে, ড্রাফটের মাধ্যমে তাদেরকে দলে ডেকে নেওয়া হয়, কিন্তু এই যে শান্তর কি সুযোগ না পাওয়া খেলতে, অন্য একটা দলে থাকলে হয়তো তিনি খেলতে পারতেন। আনফর্চুনেটলি তিনি যে দলে ছিলেন সেই দলে তিনি সুযোগ না পাওয়ায় তার ক্যারিয়ারে কিছুটা ক্ষতিগ্রস্ত তা এসেছে এবং তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আপনি যেটা বললেন মিডল অর্ডারের, আমি মনে করি যে মাহিদুল ইসলাম অঙ্কনকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা সিলেকশন প্যানেলের বিবেচনা করা উচিত। ওখানে একজন সিলেক্টর রয়েছেন টিমের সঙ্গে, মাহিদুল ইসলাম অঙ্কন অলরেডি কিন্তু জাতীয় দলের সঙ্গেই রয়েছেন, টেস্ট টিমে ছিলেন, তার সঙ্গে টি-20-তে তাকে আস্তে আস্তে ইনভলভ করা উচিত। তিনি কিন্তু পারফরমেন্স খারাপ না তার। তো সেই জায়গায় মিডল অর্ডারে যদি আপনার ব্যাকআপ তৈরি করতে হয় তাহলে তাদের মতো প্রমিজিং ক্রিকেটারকে দিয়েই আসলে ব্যাক করা উচিত। এবং আপনি যারা একটা 30 বছর হয়ে গেছে এখনো প্রমাণ করতে পারেন এবং জাতীয় দলে ফিক্স করতে পারেন নিজেকে, অবস্থানটা শক্ত করতে পারেন, তাদের আসলে এখন ক্যারি করার মতো অবস্থা তৈরি করা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন, নির্বাচক প্যানেলে যারা রয়েছেন, তাদের আমি মনে করি না উচিত হবে। যারা 24-25 বছর ডোমেস্টিকে খেলে ফেলেছেন, 26 বছর হয়ে গেছে ডোমেস্টিক খেলে নিজেদের প্রমাণ করতে পেরেছেন, তাদেরকে এখন সুযোগ দিয়ে আবার যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে একটা কম্বিনেশন করে দিলে বাংলাদেশ দলটা শক্তিশালী হবে। নিঃসন্দেহে সেই প্রত্যাশা আসলে আমরা করতে চাই। আমরা যদি একেবারেই এই টুর্নামেন্টটা নিয়ে টপ এন্ড টি-20 বলছি আমরা, যেখানে বাংলাদেশ এ দল খেলতে গেছে পাকিস্তান শাইন্সের সঙ্গে তাদের ম্যাচ, নুরুল হাসান সোহান প্রথম থেকেই বলে রেখেছেন এবং কনফিডেন্টলি তিনি বলে রেখেছেন যে তিনি এই টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হতে চান। বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য টুর্নামেন্ট বিবেচনায় কতটা আপ টু দ্য মার্ক মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে গতবার যদি 2024 সালে যখন গিয়েছিল এইচপি দলটা গিয়েছিল, সঙ্গে কিছু সিনিয়র ক্রিকেটার ছিলেন, কিন্তু এই দলটা কিন্তু অলমোস্ট ন্যাশনাল টিম বলতে পারেন আপনি। যদি আপনি লিটন কুমার দাসের টিমটাকে যদি ধরেন 20, এটা 19, তো সেই 19-এর জায়গায় সাধারণত তাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত। একটা বেঞ্চমার্ক সেট করে দিয়ে এসছে আপনার এইচপি টিম, সেখান থেকে এখন এই টিমের উচিত যে সোহানের উচিত যে চ্যাম্পিয়ন হওয়াই। কারণ শাহিন্সের সঙ্গে খেলা হবে। শাহিন্স গতবারে খুব ভালো করেছে বাংলাদেশের সঙ্গে, তা নয়। তো শাহিন্সকে ওই কন্ডিশনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে যে এইরকম একটা নিরপেক্ষ দল, অর্থাৎ তৃতীয় একটা দেশ যাদের সঙ্গে খেলবে নিরপেক্ষ একটা ভেন্যুতে, সেই ভেন্যুতে যদি খেলে ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে একটা কনফিডেন্স কিন্তু তৈরি হবে। দ্যাট ইজ দ্য বিগ। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা কথা না বললেই নয়, সেখানে হচ্ছে যে এই যে 15 জনের দল নিয়ে টি-20 টুর্নামেন্টে খেলতে গেছেন, শুধু কিন্তু টি-20 না, একটা 4-ডে ম্যাচ রয়েছে, যে কারণে এখানে দেখবেন বেশ কয়েকজন সিনিয়র টেস্ট ক্রিকেটারকে নেওয়া হয়েছে। এখানে একজন ফাস্ট বোলারকে নেওয়া হয়েছে যিনি ন্যাশনাল টিমে সম্প্রতি খেলে এসেছেন শ্রীলঙ্কা থেকেও। তো এই যে প্লেয়ারদেরকে নেওয়া, কাউকে কখনো কনফিডেন্স দেওয়ার জন্য, তার ব্যাক অফ দ্য মাইন্ড বা স্কিলে যদি ঘাটতি থাকে সেটাকে তুলে আনার জন্য অনেক সময় নেওয়া হয়। তো যেটা বললেন যে এই টুর্নামেন্টে বাংলাদেশের অবশ্যই অলথ্রো ভালো খেলা উচিত এবং ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়া উচিত। কেন চ্যাম্পিয়নশিপ বা যে কোনো কিছু জয় হলো আপনাকে একটা ডিফারেন্ট কনফিডেন্স দেবে। সেই কনফিডেন্সটা নিয়ে যদি আপনি ফিরতে পারেন, আপনি যদি ইন্টারন্যাশনাল নাও খেলেন, আপনি চান্স না পান, ডোমেস্টিকে যে পারফরমেন্সটা করবেন, যে কম্পিটিটিভনেস বা মানসিকতা তৈরি হবে আপনার, সেই মানসিকতাই কিন্তু ডোমেস্টিক ক্রিকেটকেও আপনার বুস্ট করবে। যদি ডোমেস্টিক ক্রিকেটটা বুস্ট করে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সামগ্রিকভাবে লাভ। সো আমি মনে করি যে এখানে বাংলাদেশের নুরুল হাসান সোহান যে কথাটা বলে গেছেন যে আমরা সবসময় শেখার জন্য খেলিন, এই শেখার সময় এখন আর নেই, শিখবো সেটা হচ্ছে জয়ের মধ্য দিয়ে। আমি মনে করি সেই জায়গা থেকে বাংলাদেশ এইরকম পজিটিভ মানসিকতা থাকলে বাংলাদেশ দল, ক্রিকেট দল অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আমি আসলে প্রথম যে প্রশ্নটা আপনাকে করেছিলাম সেটারই একটু এক্সটেনশন এই মুহূর্তে আসলে টানতেই হচ্ছে যে পাকিস্তান শাইন্স দলটার প্লেয়ার লিস্টে আমরা দেখছিলাম যে তারা হয়তো একেবারেই ইয়াং। আমরা 2-3 বছর আগেও তাদেরকে আন্ডার-19-এ খেলতে দেখেছি, এরকম প্লেয়ারদের সংখ্যাই বেশি। সেক্ষেত্রে এটাকে তারা আসলে একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে দেখে তাদের ক্রিকেটের এ দলের কথা আমরা যদি বলি, বা এই টাইপের টুর্নামেন্টগুলোর কথা আমরা বলি, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ কিংবা আন্ডার-19 এশিয়া কাপ যদি বলি, এইটা ওই ধরনের ওই লেভেলের ক্রিকেট দলগুলো তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে দেখে। ক্রিকেটার কত ভালো তৈরি হচ্ছে সেদিকে ফোকাস থাকে।
চ্যাম্পিয়ন ট্রফির দিকে অতটা হয়তো বা ফোকাস থাকে না বলে মনে হয় আমাদের কাছে অনেক সময়। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এদের আন্ডার-19 টিমগুলোও দেখা যায় যে বাংলাদেশের আন্ডার-19 টিমের কাছে খুব একটা পাত্তা পায় না। তো বাংলাদেশ কি আসলে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে একটু ট্রফি নিয়ে বেশি চিন্তা করে? অলওয়েজ বাংলাদেশ সবসময় এইসব করে বলে আপনার ওভার এজ প্লেয়ারদেরকে বয়স মানে একটা 2-3 বছর গ্যাপ রেখে কিন্তু আপনার খেলায় দেখবেন অন্য প্লেয়ারদের সঙ্গে আমাদের প্লেয়ারদের একটা গ্যাপ থাকে, আমাদের যে তাদের শক্ত একটা অবস্থান থাকে শারীরিকভাবে, এবং তারা যে এই বয়সের যে ফাইটটা করে সেটা কিন্তু সাধারণত হওয়া উচিত না। মানে এই যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আপনি ওখানে ভালো ক্রিকেট খেলে আসলেন, জিতে আসলেন, এটা কিন্তু খুব একটা লাভ হবে আমার মনে হয় না। আপনি চ্যাম্পিয়ন হবেন, আপনি সবচেয়ে বেশি দেখেন অস্ট্রেলিয়া কিন্তু 19 লেভেলে খুব একটা চ্যাম্পিয়ন হয় না, নিউজিল্যান্ড খুব একটা চ্যাম্পিয়ন হয় না, হয় কি ইন্ডিয়া এবং অন্য কখনো কখনো পাকিস্তান বা অন্য দলগুলো দু একবার হয়। তো এই যে বিষয়টা আমাদের এখানে সবচেয়ে বড় ল্যাপস হলো বাংলাদেশ ক্রিকেট আসলে সিনিয়র টিম জেতে না, তো জুনিয়র টিম দিয়ে আসলে জেতার একটা মানসিকতা তৈরি হয়ে গেছে আমাদের কর্মকর্তাদের ভেতরে। তো এই জায়গা থেকে যদি আপনি বেরিয়ে আমরা না আসলে আসতে পারেন, বেরিয়ে আসতে হবে এবং আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে সিকান্দার আলী, যত দ্রুত আসলে বেরিয়ে আসতে হবে, ডেভেলপমেন্টটা ক্রিকেটের যত দ্রুত করা যাবে সেটাই আসলে ফোকাস হওয়া উচিত। আমরা দেখতে চাই বিসিবি আসলে কিভাবে ভাবে বিষয়গুলো নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ সিকান্দার আলী।